বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়, আজ খুলছে না ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানি মন্ত্রী এমপিদের স্বজনেরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। ২ মাস পর আজ ইলিশ ধরতে নামছেন জেলেরা, পল্লীগুলোতে উৎসবের আমেজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চলমান তাপপ্রবাহে দেশের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একই সিদ্ধান্তের কথা জানালেও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের ২৭ জেলায়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের অসুস্থতার প্রেক্ষিতে দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। একই বিবেচনায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান। এদিকে তীব্র তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম, দিনাজপুর, বরিশালের পটুয়াখালী সহ মোট ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্বাহী ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। এখানে বিচার বিভাগ হস্তক্ষেপ না করলেই ভালো হয়। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার, শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা আদেশ দেওয়ার সেটার এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। শিক্ষামন্ত্রীর যুক্তি, বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেসব স্থানে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকায় স্কুল বন্ধ করে পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আবহাওয়া অফিস বলছে এপ্রিলে দেশ জুড়ে কমেছে ভারী বৃষ্টিপাত। এই মাসে ৯টি ভারী বৃষ্টি সহ বজ্র ঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের কারণ হিসেবে বজ্রঝড় কমে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। মানিক শিকদারের প্রতিবেদন। স্মরণকালের দীর্ঘ তাপপ্রবাহের কবলে সারা দেশ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি, ঢাকায় উঠেছে ৪০.৩ ডিগ্রি। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ৩ দিন। বৈশ্বিক উষ্ণায়ন, বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, বৃক্ষ নিধন ও লাগামহীন নগরায়নে প্রকৃতির এই বৈরী আচরণ। তাপপ্রবাহ ১ এপ্রিল থেকে আজকে ২৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি ১ মে পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ ও পরিবেশবিদদের চিন্তায় ফেলেছে অন্য একটি পরিসংখ্যানও। আবহাওয়া অফিসের রেকর্ড বলছে উষ্ণতম বছরগুলোতে বড় মাত্রার বজ্রঝড়ের সংখ্যা কম ছিল। ১৯৮৪ সালে ৬টি, ১৯৮৯ ও ৯২ সালে ৫টি, ১৯৯৯, ২০০৯ ও ২০১৪ সালে ৪টি বজ্রঝড় হয়েছিল এপ্রিলে। গত বছরও ৭টি বজ্রঝড় হয়, অথচ এবছর বড় বজ্রঝড় ছিল মাত্র একটি। আমরা বজ্রঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা
তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই 2024 সালে বড় ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে মাত্র একটি এবং ছোটোখাটো বজ্রঝড় শক্তিমাত্রা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে তৈরি হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করতে পারেনি। সেই কারণে বজ্রঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং তাপপ্রবাহের অধিক ব্যক্তিকালের সাথে একটা সম্পর্ক আমরা অবলোকন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃদ্ধি যদি না হয় তাহলে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে। মাঝারি বা বড় বজ্রঝড় না হলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে 2 মের পর সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে বড় বজ্রঝড়ের সম্ভাবনাই দেখছে আবহাওয়া অফিস। 2 থেকে 7 তারিখ পর্যন্ত বজ্র বৃষ্টি আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অঞ্চলের পূর্বাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হবে এবং স্থানীয় পর্যায়ে অন্য জায়গায় হতে পারে। 3 মে থেকে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে 7 তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্তে যেতে পারছে না আওয়ামী লীগ। ভোটকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মানেননি অধিকাংশ প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ না মানলে সময়মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি। কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন। ফলে নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটাতে পারেন মন্ত্রী এমপিরা, এমন আশঙ্কা রয়ে যাচ্ছে। এ নিয়ে দফায় দফায় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত না মানলে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল বাড়বে বলেও শঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্যই এই নির্দেশনা, এবং কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচন নিয়ে যাতে কেউ বিতর্ক করার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা। তবে বাস্তবে মাত্র 2-3টি উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা মনোনয়ন প্রত্যাহার করলেও অন্যখানে দলীয় প্রধানের নির্দেশ মানছেন না কেউই। আমরা সাংগঠনিক সম্পাদকের সেই বিষয়টা জেলায় আমরা যোগাযোগ করেছি, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করেছি। অনেকে উদ্যোগ করেছেন, অনেকে করেননি। অনেকে বলছেন যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরেই সিদ্ধান্তটা এসেছে, এটাও ঠিক। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রভাব প্রদর্শন, শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অনুযায়ী অনেকেই প্রত্যাহার করেছে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কিন্তু সেই ধরনের সংখ্যা নেই। এটার সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে দল আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। দল থেকে মনোনয়ন দিলে না, সে যদি কেউ যদি সিদ্ধান্ত না মানতো তাহলে বলা যাইতো যে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আর এটা হচ্ছে যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচনে একটি প্রভাবমুক্ত রাখার জন্য। আমরা নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সরকারও সহযোগিতা করবে। প্রথম দফার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখে পরের ধাপগুলোতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। 30 এপ্রিল গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে নতুন কৌশলের দিক নির্দেশনা। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নামছেন পদ্মা মেঘনা পাড়ের জেলেরা। পল্লীগুলোতে উৎসবের আমেজ। কর্তৃপক্ষ বলছে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আরও বাড়বে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
2 মাস নিষেধাজ্ঞা শেষে 1 মে রাত 12টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। মৎস্যজীবীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় কর্মহীন হয়ে পড়ে চাঁদপুরের বিভিন্ন এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এবং এই অভিযানকালে যে সকল জেলে আইন ভঙ্গ করেছে তাদেরকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং এখানে প্রায় 300 মতো জেলেকে আমরা জেল দিয়েছি এবং প্রায় 6,50,000 টাকার মতো আর্থিক জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুরে মেঘনা নদীর 100 কিলোমিটার ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছিল সরকার। এখন নিষেধাজ্ঞা শেষে আবারও নৌকা ও জাল নিয়ে মাছ শিকারে মেতে উঠবে জেলেরা। আমরা সরকারের আইন মানছি, মাইনা কিন্তু আমরা চলছি। এই মাছ বড় হইব, ফিরে আবার আমরা ধরবো। আগামী 1 তারিখে মাছ ধরবো, জালুটা সব রেডি করিয়া রাখছি, আমরা দিনের সামনে পাবো। জেলেরা সব মাছ শিকার করতে পারবে, তবে 10 ইঞ্চির নিচে জাটকা শিকার করলে আইনগত ব্যবস্থা হবে। আমরা আশা করি এবার জাটকা সংরক্ষণের যে ভূমিকাটা কঠিনভাবে বাস্তবায়িত হয়েছে এবং এটা সুফলটা ইনশাআল্লাহ আমরা আগামী বছর ভালোভাবে পাবো। বরিশালের কোলাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার 82 কিলোমিটার এলাকা এবং ভোলা জেলায় মেঘনার 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তাপদাহে হুমকির মুখে চা বাগান, কর্মহীন হাজারো শ্রমিক, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। আবারও সকাল 9:21 সংবাদে। বৃষ্টি না হয় তীব্র রোদে বিবর্ণ হয়ে গেছে সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড়ের চা বাগান। দেখা দিয়েছে নানা রোগবালাই। কর্মহীন কয়েক হাজার শ্রমিক, উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমুল ইসার প্রতিবেদন। সিলেটে রয়েছে 22টি চা বাগান। এসব বাগানে ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে অর্ধেক কুড়ি। এমন পরিস্থিতিতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। চা বাগানের সহনীয় হইল 33 থেকে 34 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এর উপরে উঠে গেলে তো টেম্পারেচার হাই টেম্পারেচার হয়ে গেল। তাতে চায়ের যে কুড়ি আসে, আমরা বলি সেই কুড়ি বা এটার গ্রোথ কমে যায়। যে কুড়ি 3 ইঞ্চি হইতো আসলে 6 থেকে 7 দিনে, এটা দেখা যাবে 1 ইঞ্চিও হচ্ছে না 6 থেকে 7 দিনে। এদিকে চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করতে পারছেন না তারা। এই মশাটা খুব গুরুত্ব, এটা যদি চা গাছকে খায় তো এইটা মানে আর পাতি হবে না। চা গাছ যে নষ্ট হয়ে যায়, রোদে মানুষ কাজ করতে পারে না, মহিলারা মাথা ঘুরায় গিরে যায়। টানা 3 সপ্তাহের তাপদাহে প্রভাব পড়েছে চট্টগ্রাম ও আশপাশের চা বাগানগুলোতে। দেখা মিলছে না নতুন কুড়ির। চলতি মৌসুমে আশঙ্কাজনক হারে কমে যেতে পারে উৎপাদন। চট্টগ্রাম অঞ্চলের 23টি বাগানের একই অবস্থা। অতিরিক্ত খরার কারণে এবং মাকড়সার আক্রমণে গাছের পাতাগুলো সব মরে যাচ্ছে। এদিকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিবর্ণ হয়ে গেছে পঞ্চগড়ের কয়েক হাজার একর জমির চা পাতা। চাষিদের সাথে বিপাকে পড়েছে চা প্রক্রিয়াকরণ কারখানাগুলো। কর্মহীন কয়েক হাজার শ্রমিক। চা ফ্যাক্টরিতে কাজ করি এবং খুব চা পাতা ফ্যাক্টরিতে নাই, খুব আমাদের গরিব অবস্থা, কোনো অভাব অনটন। প্রচন্ড রোদ গরম, এই জন্য আমরা আর কি ভালোভাবে শান্তিমতো কাজ করতে পারছি। চা প্রক্রিয়াকরণ কারখানা কর্তৃপক্ষ বলছে ভরা মৌসুমে প্রয়োজনীয় কাঁচা পাতা না পাওয়ায় কার্যক্রম চালু করতে পারছেন না তারা। প্রচন্ড খরার জন্য ব্যাপকভাবে রোগ বালাই আক্রমণ করছে, আমাদের একেবারে প্রোডাকশন জিরো হয়ে গেছে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানায় চলতি মৌসুমে জেলায় 12,185 একর জমিতে চা চাষ হয়েছে। এসব বাগান থেকে প্রায় 9 কোটি কেজি কাঁচা পাতা প্রক্রিয়াকরণ করে 2 কোটি কেজি উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শার্লটে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর 3 কর্মকর্তা আর আহত হয়েছেন আরও 8 জন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের একজন ডেপুটি মার্শাল এবং অন্য 2 জন স্থানীয় ট্যাক্স অফিসার। পুলিশ বলছে আগ্নেয়াস্ত্রধারী একজন অপরাধীকে গ্রেফতার করতে তার বাড়ির সামনে গিয়েছিলেন ট্যাক্স ফোর্সের সদস্যরা, কিন্তু সেখানে যাওয়া মাত্রই শক্তিশালী রাইফেলের গুলির মুখে পড়েন তারা।
যুদ্ধবিরতির আলোচনার মাঝে ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 34 জন। নুসিরাত শরণার্থী শিবিরের কাছে রাতভরে হামলা চালানো হয়। গাজাকে এই মুহূর্তে মৃত্যুর নগরী বলে মন্তব্য করেছে জাতিসংঘের সংস্থা UNRWA। সংস্থাটি বলছে যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে গড়ে তুলতে ইট কাঠের চেয়ে বেশি প্রয়োজন সময়। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের দাবি ইসরায়েলের সাথে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই স্বীকৃতি দেবে জোটের অধিকাংশ দেশ। খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে 44 রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় 1-0 এগিয়ে আছে সফরকারীরা। নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নিগার সুলতানারা। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসতে চাইছে স্বাগতিকরা। ঘরের মাঠে সিরিজ টিকে থাকতে এই ম্যাচ জয়ের পরিকল্পনা নিয়েই লড়বে টিম বাংলাদেশ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়, আজ খুলছে না 27 জেলার মাধ্যমিক ও কলেজ। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। 2 মাস পর আজ ইলিশ ধরতে নামছেন জেলেরা, পল্লীগুলোতে উৎসবের আমেজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com। ওয়েবসাইটে ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।